ভোমরা স্থলবন্দর দিয়ে ফিরল কলকাতায় আগুনে নিহত এক বাংলাদেশের মরদেহ। বেনাপোলে বাকি 5 মরদেহের অপেক্ষায় স্বজনরা। জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি নতুন রাষ্ট্রপতি শ্রদ্ধা পরিদর্শন। বইতে স্বাক্ষর, চারা রোপণ, শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রীরা। অর্থনীতিতে এসএমইর অবদান 60% উন্নীত করা হবে জানালেন শিল্পমন্ত্রী। 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা। ফিলিং স্টেশনে থমকে আছে যানবাহনের চাকা। গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। আয় কমায় বিপাকে চালক মালিকরা। নিরাপদ অভিবাসনে শুধু ব্যক্তি নয়, দেশ ও সমাজের উন্নয়ন হয় বলছে IOM। রেমিটেন্সকে বিনিয়োগে পরিণত করার পরামর্শ। অভিবাসী ভিসা পাবেন বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকরা। ভিসা স্থগিতে ট্রাম্পের সিদ্ধান্ত, ফেডারেল আদালতে বাতিল ঘোষণা। এবং ব্যাটারদের বধ্যভূমিতে পরিণত ম্যাকাই টেস্ট। প্রথম দিনে 18 উইকেটের পতন। বাংলাদেশকে 64 রানে ধসিয়ে 101 রানের লিড অজিতের। Rainbow Paints, color of joy. আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলের আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে এসেছে। শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দরে মরদেহ গ্রহণ করেন ভোমরা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ সচিব বালা। এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার আফজাল হোসেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় পরিবারের সম্মতিতে সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহ কলকাতার বসিরহাটে সৎকার করা হয়। এদিকে কলকাতা থেকে রওনা হয়েছে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত ও তার পরিবারের 4 সদস্য এবং সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবুর মরদেহবাহী অ্যাম্বুলেন্স। তাদের মরদেহ দেশে আসবে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে। একটু আগে আমরা লাশ রিসিভ করলাম এবং সবচাইতে দুঃখের বিষয় হলো যে বর্ডারের ওই পারে 2 ঘন্টা আমাদের লাশটা ওরা আটকায় রাখছে। আমরা এখন তার লাশ গ্রহণ করলাম। এখন আমরা ওর গ্রামের বাড়িতে যাচ্ছি তেঁতুলিয়ায়। ওইখানে যে লাশটা কবরস্থান করে আমরা আসবো। আপনারা সবাই ওর জন্য দোয়া চাবেন। যিনি মারা গিয়েছেন ওনার ভাই SM মাহমুদুল নবী, উনি ওনার ভাইয়ের লাশটা গ্রহণ করেছেন আমাদের কাছ থেকে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে কলকাতায় নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, মরদেহ কোথায় রয়েছে, কখন দাফন করা হবে, সবশেষ কি পরিস্থিতি জানাবেন? কলকাতায় যে পুড়ে যাওয়া বাংলাদেশি যে 9 জনের মরদেহ, তার মধ্যে সাতক্ষীরার 2 জন। সাতক্ষীরার 2 জনের মধ্যে একজনের মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে। আমরা সেই মরদেহবাহী যানগুলোর সাথে যাচ্ছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়েছি তারালি বাজার। এখান থেকে মাত্র 5.5 কিলোমিটার রাস্তায় বরেয়াতে তার বাড়ি। এখানকার প্রতিবেশী, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তিনি জানাচ্ছেন আলিমুজ্জামান সাজুর কথা। সাজুর মরদেহ এখানে পৌঁছাবে। এখানে সবার মধ্যে এক ধরনের শোক, কষ্ট বিরাজ করছে। সাজু কিন্তু এই এলাকায় খুব জনপ্রিয় ছিল। সব মানুষের সাথে তার সখ্যতা ছিল, আন্তরিকতা ছিল। আমরা একটু কথা বলার চেষ্টা করছি এখানকার প্রতিবেশীর সাথে সাজুর ব্যাপারে। হ্যাঁ, উনি খুব ভালো ছেলে। ওনার পরিবার, ফ্যামিলি সবকিছু ভালো। ভারতে গিয়েছিল, এখন ওখানে তারা দুর্ঘটনা তার মৃত্যুবরণ হয়েছে। এখন সে লাশ নিয়ে আসছে। এখন তার দাফনের ব্যবস্থা হবে। এখন দেশবাসীর কাছে তার পরিবার সবাই দোয়া চাইছে। সবাই কিন্তু দোয়া চাচ্ছে এবং আমরা দেখেছি সংবাদকর্মীরা কিন্তু বিনিদ্র রাত কাটিয়েছে, সারা দিন রাত। গতকাল বিকাল থেকে তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করছে টানা, এবং তার মধ্য দিয়ে কিন্তু এখন একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। বাদ আসর তার দাফন কার্য সম্পন্ন হবে। কি দেখলেন সারা রাত দিন? আপনারা তো মাঠেই ছিলেন। আমরা দেখলাম আসলে কতটা ভারতের ওই সাইডে প্রায় 2 ঘন্টা দেরি হয়েছে। লাশ এসে ওখানে মরদেহ ছিল, তারপরে 2 ঘন্টা পরে বাংলাদেশে আসলো। বাংলাদেশে খুব দ্রুতই এই কার্যক্রম শেষ করে দিয়েছে এবং প্রসেসিং শেষ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরাও এসেছি সাথে সাথে। এই পরিশ্রম করে কালকে রাত থেকে এই পর্যন্ত এখনো তো আমরা বাসায় যেতে পারিনি। এখন তার বাসায় যাচ্ছি। এখন এই ছিল সর্বশেষ।
সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ঢাকা দেশে এসেছে কলকাতায় নিহত আলিমুজ্জামান সাজু মরতে। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ফিরবে আরো 5 মরদেহ। এ নিয়ে জানাতে স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, মরদেহ কটা নাগাদ দেশে ফিরবে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? ধন্যবাদ ডানা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, বেনাপোল বন্দর দিয়ে আসলে কিন্তু সাংবাদিক দম্পতি দেবাশিস দত্ত সহ কিন্তু 5 জনের মরদেহ আসতে শুরু করেছে। তারা ইতিমধ্যে পথিমধ্যে রয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি যে বাংলাদেশ উপ হাই কমিশনের যে কাজ ছিল সেটি শেষ করে, সর্বশেষ সেই কাজটি শেষ করে কিন্তু তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং এখানে স্বজনরা যেমনটা জানিয়েছেন যে আসলে 3টার মধ্যে বা 3:30 নাগাদ তারা এখানে পৌঁছাতে পারেন। তারা ওখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঠিক দুপুর 1টার দিকে। তো সে অনুযায়ী যে দূরত্ব এবং সময় লাগার কথা, তাতে করে 3টা 3:30টার মধ্যে তারা এখানে পৌঁছে যাবেন। সর্বোপরি সকাল থেকে কিন্তু একটা অনিশ্চয়তা ছিল, যেহেতু গতকালকে একবার লাশ আসার কথা ছিল বিকালে, কিন্তু সেটি কাগজপত্র জটিলতা এবং এনওসি না পাওয়ার কারণে কিন্তু মূলত গতকালকে আসতে পারেনি। সে কারণে আজকের স্বজনদের ভিতরে একটা উৎকণ্ঠা কাজ করছিল। কিন্তু বাংলাদেশ দূতাবাস উপ হাই কমিশনের কার্যালয় থেকে যখন করা হয়, তাদেরকে যাবতীয় কাগজপত্রের ব্যবস্থা করে দেওয়া হয় এবং ছাড়পত্র পায়, তারপরে কিন্তু এখানে একটা আশা দেখা দিয়েছে। তো একটু জানিয়ে রাখি যে আসলে গতকাল বিকাল থেকেই কিন্তু এই যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল বা ইমিগ্রেশনের সামনে কিন্তু আসলে স্বজনদের গাড়ি, তারপরে লাশবাহী অ্যাম্বুলেন্স কিন্তু অপেক্ষা করছে। স্বজনরা রয়েছেন বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে অবস্থান করছিলেন। তবে গতকালকে লাশ না আসায় অনেকেই কিন্তু বাড়ি ফিরে গিয়েছেন। আজকে যারা রয়েছেন সাথে, তারা কিন্তু ওপারেই রয়েছেন, লাশের সাথেই তারা এপারে আসবেন। তো এখানে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে আসলে 3টা 3:30 নাগাদ বাংলাদেশে আসলে মরদেহগুলো পৌঁছাতে পারে। তো তারা এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে। জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষর ও গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিন শনিবার সকাল 10:22 সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মৃতিসৌধ চত্বরে রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম জানায় 3 বাহিনীর চৌকস দল। শহীদ বেদিতে মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এদিন স্মৃতিসৌধ চত্বরে উদয়পদ্ম গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র সমুন্নত রাখার পাশাপাশি দলমতের ঊর্ধ্বে উঠে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অভিভাবকের ভূমিকা যথাযথভাবে পালন করবেন তিনি, এমনটি প্রত্যাশা সবার। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো শর্ত বা তাড়া নেই বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বলেন, জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়েই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে মন্ত্রীরা বলেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই করা হয়েছে রদবদল। দায়িত্ব গ্রহণের পর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান মন্ত্রিসভার নতুন সদস্যরা। নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিঙ্কন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে দোয়া ও দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের বিদ্যমান সমস্যাগুলোকে আমলে নিয়ে দেশকে গতিশীল করতে কাজ করছে সরকার। এটা দুনিয়ার প্রত্যেকটি দেশে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। এটা তো দুনিয়ার সব ক্ষেত্রেই হয়ে থাকে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের মানুষের জন্য এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে মন্ত্রিসভা। চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। ইতিমধ্যেই 6 মাসের মধ্যে আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। এখন এক্সিকিউশন করার জন্য যে সময়টি দরকার সেই সময়টি আমাদের লাগবে। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে নতুন দায়িত্ব পাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো শর্ত বা তাড়া নেই। জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়েই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। এখানে কোনো কন্ডিশন আমরা দিচ্ছি না। এখানে এগুলো হচ্ছে অলরেডি কন্টিনিউড, মানে দিজ আর কন্টিনিউড এঙ্গেজমেন্টস। উই ওয়ান্ট আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। এবং আলোচনার ভিত্তিতে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম ইজ। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন সরকারের নতুন মন্ত্রীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কয়টা নাগাদ সমাধিতে আসতে পারেন মন্ত্রীরা? ডানা, এই মুহূর্তে রয়েছে জিয়া উদ্যানে এবং বিএনপি সরকারের মন্ত্রিসভায় যে 6 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নতুন করে যুক্ত হয়েছেন, তারা কিন্তু আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে জিয়া উদ্যানে, সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসার কথা রয়েছে। তবে এর আগে আমরা কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি যে তারা স্মৃতিসৌধে আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য গেছেন এবং সেখানে কিন্তু তারা তাদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু নানা বক্তব্য তারা কিন্তু দিয়েছেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তারা কিন্তু এখন আমরা যেটি জানতে পেরেছি যে জিয়া উদ্যানের পথে তারা কিন্তু রওনা করেছে। তবে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে সকালে সাচিং প্রুজেরি, যিনি পার্বত্য চট্টগ্রাম বিশ্ব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, তিনি কিন্তু একবার এসেছিলেন এই জিয়া উদ্যানে এবং তার পক্ষ থেকে যে শ্রদ্ধা জ্ঞাপন তিনি সেটা করে গেছেন এবং অন্যান্য যে বাকি 5 জন মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন এবং তারা কিন্তু এখন আসার কথা রয়েছে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রুজেরি এবং আন্দালিব রহমান পার্থ, এই 4 জন মন্ত্রী এবং যে 2 জন প্রতিমন্ত্রী রয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন এবং শামীম কায়সার, তিনি পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তো তারা ইতিমধ্যেই কিন্তু পথে রয়েছে, অর্থাৎ সাভার থেকে জিয়া উদ্যানে আসতে আসলে যতটুকু সময় লাগে এরই মধ্যে কিন্তু তারা এসে পৌঁছাবেন এবং এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে সেখানে আসলে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে আসলে আনুষ্ঠানিকভাবে তাদের যে দায়িত্ব সেগুলো তারা শুরু করবেন। তো আমার কাছে এখন পর্যন্ত জিয়া উদ্যান থেকে ছিল সর্বশেষ জানা। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্র বিনির্মাণ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। বলেন, জঞ্জাল ছড়ানো সাংবাদিকতাকে মেইন স্ট্রিম থেকে আলাদা করতে হবে। শনিবার দুপুরে রাজধানীতে নিউজ এজেন্সি ইউএনবির জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি আরও বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো সম্মানজনক না হলে কোনো জ্ঞান তাদের ভালো থাকার সুযোগ দেবে না। জঞ্জালযুক্ত সাংবাদিকদের গণমাধ্যম থেকে সরাতে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের বেতন, বোনাস, চাকরি, নিরাপত্তা সবকিছুর দায়িত্ব নিতে হবে মালিককেই। রাষ্ট্র সমাজ নিয়ন্ত্রকটা যদি ভাবেনও যে গণমাধ্যম বিহীন এবং একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম বিহীন তারা রাষ্ট্র সমাজ বিনির্মাণ করবেন, এটা অসম্ভব, চাইলেও এখন আর পারা যাবে না। এই পরিচয়টাকে সম্মানজনক নিশ্চিত করার জন্যই আপনাদের মতো সৎ সাংবাদিকদের উচিত, সাদা সাংবাদিকদের উচিত হলুদ সাংবাদিকতা বন্ধ করে এবং পরগাছা গণমাধ্যম ডিজিটাল যে জঞ্জালগুলি তৈরি হচ্ছে এটার সঙ্গে মেইন স্ট্রিম মিডিয়াকে আলাদা করে ফেলা দরকার।
দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান অন্তত 60% উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেসিক সেলস সেন্টার উদ্বোধন শেষে কথা বলেন তিনি। সিলেটের প্রস্তাবিত নতুন বেসিক শিল্পনগরীর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা নিয়ে সরকার ভাবছে জানিয়ে মন্ত্রী বলেন, চলমান জ্বালানি সংকটের কারণে অতিরিক্ত জ্বালানি নির্ভর শিল্পে বিনিয়োগের পরিবর্তে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যুতের চাহিদা পূরণে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনাও জানান তিনি। আমাদের এই সময়ে যখন জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ, সেই সময়ে এনার্জি ইন্টেন্সিভ শিল্পের বিপরীতে আমরা এই জাতীয় ক্ষুদ্র উদ্যোগের, ক্ষুদ্র বিনিয়োগের শিল্পের প্রসার দেখব। আগামী দিনে আমরা সরকার ইতিমধ্যে যে পরিকল্পনা ঘোষণা করেছে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেট করা, আপনার রুফটপ এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল স্কেলের সোলার পাওয়ার জেনারেট করে ইনশাল্লাহ আগামী দিনে সেটার সুফল আমরা দেখব। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু ফিলিং স্টেশনগুলোর সামনে আটকে থাকা গাড়ির চাকা যেন ঘুরছেই না। যানবাহনের দীর্ঘ সারি পার হয়ে গ্যাস পেতে বেগ পেতে হচ্ছে যানবাহন চালকদের। দীর্ঘ সময় লাইনে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে পরিবহন চালকদের পাশাপাশি বিপাকে পাম্প কর্তৃপক্ষ। গ্যাস না থাকায় বন্ধ হয়ে গেছে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন। পরিস্থিতির দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। শনিবার সকাল অন্য ৮-১০টা ছুটির দিনের মতো রাস্তাঘাট কিছুটা শান্ত থাকলেও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর চিত্রটা একেবারে ভিন্ন। মালিবাগ, রামপুরা কিংবা শান্তিনগর, প্রতিটি ফিলিং স্টেশনের সামনে বাস, সিএনজি, অটোরিকশা আর প্রাইভেট কারের দীর্ঘ লাইন। অপেক্ষা এখানে ঘন্টার নয়, যেন পুরো একটা দিনের। পাম্পে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় একটি গাড়িতে গ্যাস ভরতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ভাড়ায় চালিত গাড়ির চালকরা। অন্যদিকে গ্যাস না থাকায় বন্ধ রাখা হয়েছে অনেক ফিলিং স্টেশন। রাত জায়গায় গ্যাস নিয়ে সকালবেলা গাড়ি চালাতে পারছি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে। সংসারের খরচা যেগুলো যা রয়েছে সেগুলো আমরা উঠাতে পারি না। পাম্প কর্তৃপক্ষ বলছেন, স্বাভাবিক সময়ে যেখানে দৈনিক 500 থেকে 600 গাড়িতে গ্যাস ভরা যেত, সেই সংখ্যা এখন নেমে এসেছে 200-র ঘরে। পর্যাপ্ত গ্যাস দিতে না পারায় চালকদের ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে তাদের। পার ডে প্রায় মনে করেন 400-500 গাড়ি দেওয়া যায়, তো এখন মনে করেন 200-300 গাড়ি দিলেই দেখা গেছে সময় অফার হয়ে যায়। মানে আগে গ্যাসের প্রেসার থাকতো সব সময় 200, এখন মনে করেন যে 160-70ও থাকে না। আমাদের 6টা লোজেল, 2টা চলতেছে আর 4টে বন্ধ। এভাবে তো চলে না, এভাবে চললে তো আমাদের ভবিষ্যতে আরো সমস্যা দাঁড়াবে। ফিলিং স্টেশনগুলোর সামনের এই দীর্ঘ লাইন যেমন কেড়ে নিচ্ছে গ্রাহকদের মূল্যবান সময়, তেমনি ভাটা পড়েছে দৈনিক রোজগারেও। এমন পরিস্থিতিতে দ্রুতই গ্যাস সংকটের সমাধান চান ভুক্তভোগীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। অভিবাসন নিরাপদ, নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালিত হলে সুফল শুধু অভিবাসী পরিবার নয়, পুরো সমাজ ও দেশের উন্নয়নে পৌঁছে যায় বলে মন্তব্য করেছেন IOM বাংলাদেশের চিফ অব মিশন ডক্টর লরা টমবান্ড। শনিবার রাজধানী এফডিসিতে আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব বলেন। বক্তারা বলেন, অভিবাসী পরিবারের সুরক্ষায় রেমিটেন্সকে বিনিয়োগে পরিণত করতে হবে। অভিবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে সচল রাখছে। তাই রেমিটেন্স বিনিয়োগে আরও কার্যকর ও নিরাপদ সুযোগ তৈরির আহ্বান জানান তারা। যখন একটা অভিবাসীরা দেশের বাইরে যায়, ওনারা কিন্তু নিজের সাথে অনেক সোশ্যাল স্কিল নিয়ে আসে, অনেক রেজিলিয়েন্স নিয়ে আসে। আমরা যখন ইউজ অফ রেমিটেন্সের কথা বলি, আমরা একটা সোশ্যাল অ্যান্ড কালচারাল রেমিটেন্স যে ওরা নিয়ে আসে, ওই জিনিসটাও ভাবার উচিত। Imagine the possibilities if even a portion of these resources could unlock new businesses, generate employment, and empower the next generation of entrepreneurs.
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শনিবার সকালে ভাসানটেক সরকারি স্কুলে আয়োজিত এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। নিম্ন আয়ের কয়েক হাজার মানুষকে এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। শনিবার সকাল থেকে রাজধানীর ভাসানটেক সরকারি স্কুলে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। চোখের নানা সমস্যা নিয়ে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন নিম্ন আয়ের রোগীরা। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। উদ্বোধনের পর তিনি মেডিকেল ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় প্রতিটি কক্ষ পরিদর্শন করে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন ডক্টর জুবাইদা রহমান। তাদের চিকিৎসা সেবা ও বিভিন্ন বিষয়ে খোঁজ নেন তিনি। পাশাপাশি রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদেরও প্রয়োজনীয় পরামর্শ দেন। ক্যাম্পে চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীদের পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সেবাও দেওয়া হয়েছে। সমস্যা আমরা এই জায়গায় ১ টাকাও লাগে না, বিনামূল্যে আমরা চিকিৎসা পাইছি। জি আলহামদুলিল্লাহ, ভালো সেবা দিচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী আহমেদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় আনন্দ মিছিল করেছে রংপুরবাসী। শনিবার দুপুরে রংপুর নগরী গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানি মোড় ঘুরে আবারও গ্র্যান্ড হোটেল মোড়ে এসে শেষ হয়। এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ অংশ নেন। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি আমাদের এই প্রিয় দুজন নেতার মাধ্যমে আমাদের রংপুর অঞ্চলও ঠিক সমানভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত রংপুর অঞ্চলের মানুষ যে মহামান্য রাষ্ট্রপতি ওনার দায়িত্ব থেকে এই রংপুরে অঞ্চলের মানুষের খেটে খাওয়া মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা কর্ম নাই এই অঞ্চলে এবং আরও বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো উনি সমাধান করবেন। খাগড়াছড়িতে মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। শুক্রবার মধ্যরাতের বৃষ্টিতে মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দীঘিনালার মেরুং, কবাখালী ও বোলখালী এলাকার নিচু অঞ্চল প্লাবিত হয়। অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়িতে ঢুকে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ডুবে গেছে রাস্তাঘাট, আমনের ক্ষেত। এছাড়াও পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি দীঘিনালা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। রাজধানীর ফরচুন শপিং মলে দিনে দুপুরে এক ব্যবসায়ীর পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের সামনেই এমনটি ঘটলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন ভুক্তভোগীর স্বজনরা। তাদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে পুলিশের কেউ জড়িত থাকতে পারে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে। পুলিশের কারো সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বেলা 12টা রাজধানীর ফরচুন শপিং মলের সামনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি ইসমাইল প্রাধানিয়া নামের একজনকে ধরে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাধা দিচ্ছেন তার 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ, ধরে নিয়ে যায় ইসমাইল প্রাধানিয়াকে। ধস্তাধস্তির সময় পাশে সিকিউরিটি গার্ড উপস্থিত থাকলেও কোনো ভূমিকা ছিল না তাদের। কাউকে না চেনার কথাও জানান তারা। এই লোকটা এদিক থেকে আইলো, আচ্ছা, আর একটা ছেলে দেখলাম ঢুকলো, ঢুকিয়া হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাভাই নিল। একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ আইলো। টিবিল যে ছিল হ্যাঁ টান্না নিয়ে গাড়ি ঢুকাইছে পুলিশে, পরে নামাইছে 2-3 মিনিট পরে নামাইছে একটা পুটলা। ইন্তিশা জানায়, ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। বাধা দিলে আরো কয়েকজন এসে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। ইসমাইল প্রাধানিয়ার স্ত্রীর অভিযোগ, মার্কেটের পুরনো দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করেছে একটি মহল, যার সঙ্গে জড়িত শান্ত নামের এক যুবক। যোগসাজশে খোদ পুলিশ ছিল বলেও অভিযোগ পরিবারের। দেখতেছি কি একটা লোক, একটা ছেলে হচ্ছে বাবাকে হঠাৎ করে
বলে অনেক ইয়া করতেছে, সিঁড়িতে অনেক ইয়া করতে। এখন আমি হচ্ছে বাবাকে ছোটানোর জন্য গেছিলাম বাবার কাছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমার স্বামী জামাটা খুলে ফেলছে, শার্ট খুলে ফেলছে পুরো। তারপর ওই ছেলেগুলো ওইখানে উপস্থিত ছিল, ফুটেজে দেখলাম। পুলিশও আসলো, যে শান্ত যে ছেলেটা প্রথম থেকে ধস্তাধস্তি করতেছিল সে পুলিশের পাশে তার হাত ঝাড়তেছে। এদিকে পুলিশ বলছে ঘটনার তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটিও। পুলিশের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান রমনা জোনের উপপুলিশ কমিশনার। আমরা এটি যাচাই করে দেখব যে তাদের মানে তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। আর যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াবা পাওয়ার অভিযোগের পাশাপাশি আগের চাঁদাবাজির একটি মামলায় ইসমাইল প্রাধানিয়াকে পাঠানো হয় কারাগারে। তার বিরুদ্ধে রয়েছে জুলাইয়ের একাধিক হত্যা মামলাও, যদিও পরিবারের অভিযোগ ষড়যন্ত্র করেই দেয়া হয়েছে এসব মামলা। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।